ওকে, আমার আসলে দুইটা জিনিসের মধ্যে আপনি একটু মানে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাই, এটাতে আটকে থাকতে চাই না। শুধু এটা বলা যে পুলিশ বাহিনীকে দলীয় করা হয়েছিল না সরকারি করা হয়েছিল, সেটা নিয়ে অনেক প্রশ্ন। পুলিশ বাহিনী আসলে সরকারি বাহিনী, মানে হাসিনা সরকারের বাহিনী ছিল, এখন ডক্টর ইউনূস সরকারের বা ফারুকি সরকারের বাহিনী হবে, তাতে অসুবিধাটা কোথায়? এটা তো আর আওয়ামী লীগ করে নাই, কিন্তু তারা হয় নাই। কিন্তু আমরা 32 নম্বরের বাড়িটা ভাঙতে দেখছি, কিন্তু আসলে পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে এসে যাওয়ার পরে আপনি যেটা বলছেন সেইটা কন্টেক্সট ছিল। ওইখান থেকে হুমকি দামকি হাসিনা কি কি বলে টলে না বলে টা বলে আমি জানি না, এটা এআই দেয়া বলে না নিজেই বলে তাও আমি জানি না। এইটার পরে এটা হয়েছে, তাও এটা নিয়ে আপনি একটা মন্তব্য করতে পারেন, কিন্তু সঞ্জিদা খাতুনের মৃত্যুতে ফারুকি ভাই একটা লাইন লিখবেন না কেন? আচ্ছা, এইটা একটা আমি জানি না, এটা এটা না, এটা অনেকগুলো রকমের উত্তর হতে পারে, রাইট? আচ্ছা, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে যে সঞ্জিদা খাতুন এবং ছায়ানটের কথা যদি বলি, আপনি যদি দেখতেন যে এবারের নতুন বছরের আয়োজনে আমরা ছায়ানটকে আমন্ত্রণ জানাইনি, তাহলে আপনি বলতে পারতেন যে আমরা পার্টিজান আচরণ করছি। আপনার অবগতির জন্য জানাই, এই প্রথমবার বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় নতুন বছর প্রস্তুতি সভায় যাদেরকে ছায়ানট এবং এই একটা বিশেষ গ্রুপ চিরকাল অপসংস্কৃতি বলেছে, সেই বাংলাদেশ বাম্বা মানে মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন, তারা উপস্থিত ছিল, ছায়ানট উপস্থিত ছিল, সাইমুম শিল্পগোষ্ঠী উপস্থিত ছিল, সুরের ধারা ছিল, আমি শেষ করি, সুরের ধারা ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংস্কৃতিক সম্পাদক ছিল, আরেকটা সভাতে বাংলাদেশ জামাত ইসলামের সাংস্কৃতিক সম্পাদক ছিল, এনসিপির যুগ্ম সচিব ছিল। আমরা কিন্তু একটা অল ইনক্লুসিভ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যরা ছিল আয়োজনের দিকে আমরা গেছি। তার অর্থ কি? অর্থ হচ্ছে এই যে আমরা কোনো মানুষকে বা কোনো সংগঠনকে আধারাইজেশন করছি না। এখন আপনার একটা পার্টিকুলার কোয়েশ্চেন কি, যে সংস্কৃতি মন্ত্রণালয় সঞ্জিদা খাতুনের মৃত্যুর পরে কেন বিবৃতি দিল না? সংস্কৃতি মন্ত্রণালয়কে আসলে সবার ক্ষেত্রে বিবৃতি দেয় আমি ঠিক জানি না। এখন আপনার কাছে মনে হতে পারে আমি বিবৃতি কেন দেইনি, এটাকে কেন আমি অতটা গুরুত্বপূর্ণ ভাবিনি। না না, এটা আপনার চয়েস, এটা আপনার চয়েস, আপনি এটা বলতেই পারেন, কিন্তু আপনি মানে আপনার জব আমি পেয়েছি, আপনি শুধু এটা বলেন তো, আপনি কি ছায়ানটকে আওয়ামী লীগের সংগঠন মনে করেন? কিন্তু আমি কিন্তু দেখছি যে বিগত সরকারের সময় ছায়ানটও আসলে মানে সাংঘাতিক ভাবে, আপনি তো জানেন ছায়ানটের পাশাপাশি পাল্টাপাল্টি আরেকটা সংস্থা করার চেষ্টা করছিল আওয়ামী লীগ, তাকে ছায়ানট আওয়ামী লীগের কিনা আমি সেটা বলছি না। আপনি বলছেন যে পার্টিজান হলে ছায়ানটকে ডাকতেন না, সেই জন্য বলতেছি। হ্যাঁ, আমি তো তাদের প্রতি তো আমাদের কোনো ইয়ে নেই, ক্ষোভ নাই, কিন্তু পাশাপাশি এটাও আমাদের ভুলে গেলে চলবে না কনটেক্সটটা। জি, বাংলাদেশের সংস্কৃতিতে বিভাজন তৈরির ক্ষেত্রে আমাদের বড় ভাইয়েরা যারা বা বোনেরা যারা এই শুদ্ধ সংস্কৃতি অশুদ্ধ সংস্কৃতি, হ্যাঁ, ছায়ানট শুদ্ধ সংস্কৃতি, বাকি সব অশুদ্ধ সংস্কৃতি। ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা আমার বড় ভাই ওয়াহিদুল হক, উনি কলাম লিখেছেন ব্যান্ড সঙ্গীতকে অপসংস্কৃতি বলে। এই বিভাজনগুলো কিন্তু সংস্কৃতি ওনারা চালু করেছিলেন। ফলে আমি যে শুরুতে বলছিলাম, এই যে ফিল্টার এবং লেন্স বানানো হয়েছে, যে লেন্সগুলো এবং ফিল্টারে হেজিমনিক কালচারের বাইরে যা কিছু আছে তা সবই অশুদ্ধ। আমি একদমই আপনার সাথে দ্বিমত করতেছি না, কিন্তু আমার কি হয়েছে, আমি জয় বাংলা কনসার্টে ব্যান্ডই দেখছি, বরং ছায়ানটে আমি দেখছি যে চাপানো হইতেছে। এমনকি পহেলা বৈশাখের অনুষ্ঠানে ছায়ানটের একটা এন্টিথিসিস দাঁড় করতে চাইছিল কিন্তু আওয়ামী লীগ, বড় আরেকজন শিল্পী দিয়ে, আপনার মনে থাকবে ওনারা সঞ্জিদা খাতুন। আমি যে কথাটা বলছিলাম সেই কথাটা হচ্ছে এই যে, আমি ছায়ানট বলে না, আমি বলছি যে আমাদের এখানে যে কালচারাল হেজিমনিটা তৈরি করা হয়েছে, এটাতে যারা যারা ভূমিকা রেখেছেন তাদের মধ্যে ছায়ানট অন্যতম। এই যে এটা অপসংস্কৃতি, এইটা অশুদ্ধ সংস্কৃতি, এটা রাখা যাবে না, মোগল আমলের কালচার রাখা যাবে না, ওই কাসিদার মধ্যে উর্দু বলে এটা অপসংস্কৃতি, এই অপরায়ণগুলো কিন্তু এনারা করেছেন। ফলে আমি মনে করি না বাংলাদেশের সংস্কৃতি বলতে আমি যেটা বুঝি সেটার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আমি তাদেরকেই বলবো তারা রেখেছেন যারা অপরায়ণের ভূমিকা রাখেননি, যারা সবাইকে এক জায়গায় আনতে চেয়েছে। অপরায়ণের প্রসঙ্গে আমি একটু এইবার অন্য সাইড থেকে আপনি দেখি, আপনি জানেন যে আপনার উপদেষ্টা পদের নিযুক্তি, যাদেরকে কেউ কেউ নিজেদেরকে বলতেছেন তৌহিদি জনতা, তাদের একটা বড় অংশ আপনারা পছন্দ করে নাই, কারণ আপনি একটু বাম, একটু ছায়ানট, একটু যেন আওয়ামী, এইগুলি ছিল তাদের অভিযোগ। মানে আপনার বিরুদ্ধে এগুলি
তো মানে আপনি একটা সাংঘাতিক অবস্থায় আছেন, কিন্তু মানে আমরা আপনাকে অভিযুক্ত করতেছি যে আপনি যথেষ্ট পরিমাণে উদার নৈতিক না, আবার কেউ কেউ বলতেছেন যে আপনি আসলে উদার হইতে হইতে বামের দিকে বেশি ঘেঁষা। বড় একটা অংশ আপনারা পছন্দই করে নাই, মানে এই যে কি বলে জানি, মানে তাদের এমনকি এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় শুরু থেকে মানে আপনাকে পদচ্যুত করতে হবে বা আপনাকে পদত্যাগ করতে হবে এরকম একটা অভিযোগ ছিল। অনেক বড় বড় ইনফ্লুয়েন্সাররা আপনার নিয়োগটার পরে তারা এই পুরো সরকারের প্রতিই খেপে গেছিল যে না, এই সরকার সবচেয়ে খারাপ কাজ করছে, ফারুকীকে নিয়োগ দিছে। এই যে তৌহিদি জনতা বলতেছি আমরা যারা, বা যারা ইনফ্লুয়েন্সার, তারা সবাই হাসিনা সরকারের বিরুদ্ধে কিন্তু বড় ধরনের ভূমিকা রাখছিল, পতন আন্দোলনের সমর্থক ছিল, উৎসাহ ছিল, সক্রিয় ছিল। দায়িত্ব যখন আপনি পালন করেন তখন এদের মন রক্ষাটাও কি আপনার মাথার মধ্যে অনেক বেশি থাকে কিনা, যে মানে আমার কারণ কোন নির্দিষ্ট কারো মন রক্ষা না, আমি পুরো বাংলাদেশের কথা ভাবি। আমি যখন চেয়ারে বসছি তখন কিন্তু আর আমি ফিল্ম মেকার মোস্তফা সরোয়ার ফারুকী নাই। আমি যখন চেয়ারে বসেছি তখন আমাকে বাংলাদেশের সব মানুষের কথা ভাবতে হয়। এখন আপনি একটু আগে যেটা বললেন যে আমি কারো ব্যাপারে আমার কোনো উত্তর দেওয়ার নাই, আমি শুধু একটা কথা বলি। আমাকে আপনি জানেন যে 2013 সাল বা 14 সাল থেকে যখন শাহবাগ হচ্ছে তখন আমাকে মতিকণ্ঠ পত্রিকা আল্লামা ফারুকী নামে ডাকতো। আবার আরেকটা পক্ষ আমাকে নাস্তিক নামে রাখতো। আমি আসলে কোনোটাই না, দুইটার একটাও না। দেখেন, আমি বড় হয়েছি এমন একটা পরিবারে, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আই ওয়াজ বর্ন ইন দ্যাট ফ্যামিলি। এটা এই কারণে বললাম যে আমার মা এবং বাবা অত্যন্ত ধার্মিক মানুষ, হ্যাঁ, আর আমি ছবি বানাই। আমি কোনোদিন আমার মা বাবা যে ধার্মিক সেটার জন্য তাদের প্রতি আমার কোনো অশ্রদ্ধা এক বিন্দু নাই, বরং শ্রদ্ধা আছে। আমি দেখি তারা কিভাবে নিজেদেরকে নিবেদন করেন আল্লাহর কাছে, রাইট? আমি তাদেরকে দেখে বড় হয়েছি। আবার একই সঙ্গে আমার নাখালপাড়ায়, এখন তো সোশ্যাল মিডিয়া আসার পরে অনেক হেট কালচার বেড়ে গেছে, আবার নাখালপাড়ায় আমার অনেক বন্ধু ছিল যে নামাজ কালাম পড়ে না। আমার তার প্রতিও কোনো রকমের ক্ষোভ নাই। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে বহু মানুষ তার নানা রকমের মত, পথ, বিশ্বাস, চিন্তা এটা নিয়ে পাশাপাশি থাকবে এবং একে অপর প্রতি শ্রদ্ধাশীল থাকবে। আপনি যদি শ্রদ্ধাশীল থাকেন তাহলে কিন্তু অনেক কিছু খুব সহজে সমাধান হয়ে যায়। আমার মনে হয় দ্য প্রবলেম আমাদের সমাজে হচ্ছে এটা যে আমি যেটা বিশ্বাস করি, অর্থাৎ আমি যদি ছায়ানটের রবীন্দ্রসঙ্গীতে বিশ্বাস করি তাহলে আমি যা বিশ্বাস করি তার বাইরে যা আছে সব খারাপ। আবার আরেকজন ভাবছে আমি যেটা বিশ্বাস করি তার বাইরে যেটা আছে এটা খারাপ। এইটাই আই থিঙ্ক দ্য প্রবলেম লাইজ হিয়ার। আমার আম্মা ছোটবেলায় আমাকে একটা জিনিস শিখেছে, যেটা আমি আমার টেলিভিশন ছবিটা বানানোর সময় আই অ্যাপ্লাইড দিস। আমার আম্মা বলতো, বাবা তুই যদি এমন কারোর সমালোচনাও করতে চাস তাহলে তার সঙ্গে দেখা হলে প্রথমে তাকে বকাবকি করবি না, তাকে সালাম দিবি, জিজ্ঞেস করবি কাকা কেমন আছেন, তার খোঁজ খবর নিবি, কাকার খোঁজ খবর নিবি, স্বাস্থ্যের খবর, ফ্যামিলির খবর। তুই যখন এই খোঁজ খবর গুলো নিবি, তারপরে তুই যখন কাকাকে সমালোচনার কথাটা বলবি, উনি তখন রিয়াক্ট করবে না, কারণ উনি বুঝতে পারবেন যে তুই খারাপ উদ্দেশ্যে, অর্থাৎ তুই ওনাকে গালি দেওয়ার জন্য আসিস। ওকে, আপনি যখন একটা ইন্টেনশন নিয়ে আসবেন যে আই উইল টেক দেম ডাউন, তখন আপনার ভালো কথাও কেউ শুনবে না। দ্যাট ইজ এ প্রবলেম উই হ্যাভ। উই ল্যাক রেসপেক্ট। এই রেসপেক্টটা যদি আমরা একজন আরেকজনের প্রতি আনতে পারি তাহলে কিন্তু দুনিয়াটা সুন্দর হয়ে যায়। আমি আরেকটা কনটেক্সট বলি ফারুকী ভাই, সেইটা হচ্ছে না, কনটেক্সট বলার আগে আপনার কথা বলে নি। আপনি স্পষ্ট আপনার সকল মানে কি বলে আর কি, মানে আপনি সকল দুঃখের প্রদীপ জেলে আপনি আসলে মোরাল পুলিশিং এর বিরুদ্ধেও একটা স্পষ্ট অবস্থান নিয়েছেন। আমি এটা মনে করাই দিতে চাই, আপনার মতো এরকম স্পষ্ট অবস্থান নিতে কিন্তু আমি আরো অনেককে দেখি না, যাদেরকে আমরা আসলে খুব উদারনৈতিক বুদ্ধিজীবী বলি, ওই সময় দেখি না, এখনো দেখি নাই। আপনি ফেসবুকে লিখেছেন ফারুকী ভাই যে, আমি কোট করছি আপনাকে, বাংলাদেশে জুলাই আসছিল বহু মত, বহু পথ, বহু স্বভাব, বহু পোশাকের দেশে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যই এইখানে মোরাল পুলিশিং এর দায়িত্ব কাউকে দেয়া হয় নাই। আপনি যুক্ত করেছেন, যেটার মধ্যে আপনি লিখেছেন, সংযুক্ত হাসিনা কুমিরের যে বাচ্চা বারবার দেখাইয়া ক্ষমতা আঁকড়ে ছিল, সেই বাচ্চা উৎপাদন করে তার উপকার কারা করছেন।
এই কারা আপনি যাদের বলছেন তারা কি সরকারের একটি অংশ থেকেও পৃষ্ঠপোষকতা পাচ্ছেন কিনা, আপনার টেক আমি জানতে চাইবো, যে আপনি যদি যতটুকু আপনি বলতে পারেন, কারণ আপনিও সরকারে আছেন। কারণ আমরা যখন প্রকাশ্যে এই নারী মডেল অভিনেত্রীদের শোরুম উদ্বোধনে বাধা দেওয়া দেখি, পত্রিকার সামনে জ্যাফত দেখানো কথা দেখি, ইফতিজারের মুক্তির দাবিতে থানার ভিতরে গিয়ে কর্মসূচি দেখি, আগাম ঘোষণা দিয়ে দেশে খেলাফত প্রতিষ্ঠার দাবিতে মিছিল করতে দেখি, হাতের স্বাধীনতা বলতে বলে যে মুখের স্বাধীনতা থাকলে হাতের কল্লা ফালানোর স্বাধীনতা আসে, সেগুলি যখন দেখি তখন এই কন্টেক্সটটা কোথায় দেখেন? এমনকি আমি যখন আপনাকে এই প্রশ্ন করছিলাম, আমাকে 2-3 জনের নাম করে কেউ কেউ জানতে চাচ্ছেন আমি তাদের নাম উচ্চারণ করতে ভয় পাচ্ছি কিনা। ভয় থেকে না, আমি কারণ আমি উচ্চারণ করতে চাই না। আপনার কাছ থেকে এটা আমি জানতে চাইবো যে আপনি এইটা কিভাবে দেখেন, মানে আপনার যে অবস্থান, আপনি যেই কথা আসলে নানাভাবে বলতেছেন, বহু মত, বহু পদ, বহু পোশাক, বহু কিছুর আপনি যে ইনক্লুসিভিটি চান, সেই ইনক্লুসিভিটিটার থেকে আপনারা দূরে সরছেন কিনা? না, আমরা সরছি না। দেখেন, যেদিন আমি এই ফেসবুকে পোস্টটা করেছি, আমি তো সরকার থেকেই করেছি, রাইট? এবং আমি তো সরকারের ভেতরের আত্মাটাকে চিনি। এবং আপনারা দেখেন খেয়াল করে, সরকার এই মোরাল পুলিশিং এর বিরুদ্ধে স্ট্রং অবস্থান নিয়েছে কিনা, 3 দিনে কি পরিমাণ গ্রেপ্তার করেছে। এখন আপনি বলতে পারেন যে আগে থেকে কেন এটা করা হয়নি। আবার বলছি, আপনার একটু কনটেক্সটটা একটু মনে রাখবেন। আমাদের এই পুলিশ ফোর্সটাকে অ্যাক্টিভেট করতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, এটা এমন একটা পদ যেটা সবচেয়ে মানে কি বলে আগুনের চেয়ার, এখানে যাকে বসাবেন সেই গলে যাবে, এটা কেউ সাকসেসফুল হতে পারবে না। সেরকম একটা জায়গাতে এই পুলিশ ফোর্সটাকে অ্যাক্টিভেট করা এটা সহজ কাজ না। সো ইট টুক সাম টাইম। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, সরকার কিন্তু ডিসাইসিভ অবস্থান নিয়েছে, এবং ডিসাইসিভ অবস্থানকে কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে আমি আপনাকে দেখাতে পারবো অনেক মানুষ যারা ধরেন মাওলানা সাহেব, তারাও কিন্তু এই ধরনের যে জায়গায় জায়গায় মোরাল পুলিশিং করা, এটার বিরুদ্ধে কথা বলেছেন, এবং সে মাওলানা সাহেবদের স্ক্রিনশট আমার কাছে আছে। এখন আমি এটা বললাম এটা বোঝানোর জন্য যে অনেক ক্ষেত্রে হয়তো আমাদের সময় লেগেছে, কিন্তু সময় লাগাটার মূল কারণ আমাদের ইচ্ছার সীমাবদ্ধতা না। সময় লাগাটার মূল কারণ আমরা একটা বিধ্বস্ত সিস্টেম পেয়েছি যেটাকে দাঁড় করানো। এখন বহু মত, বহু পথ এবং মেয়েদের অংশগ্রহণ সম্বন্ধে আমি আর একটা কথা বলি। আমি এটা কিছুদিন আগেও বলেছিলাম, জুলাই আন্দোলন তো আসলে অনেকেই অংশ নিয়েছিল। আপনার মনে আছে কিনা, যেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেয়েরা মিছিল নিয়ে বেরোলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। I think that is a decisive night. অবশ্যই that was a decisive night. ওর আগে কিন্তু আমরা একটা সময়, ওর আগে বিকেলবেলা মনে হচ্ছিল আন্দোলনটা আর নাই, ইটস গন। কিন্তু শেখ হাসিনার ওই বক্তৃতার পরে যখন ছাত্রীরা হল থেকে বেরিয়ে এলো, এর চেয়ে বড় সাহস আমি মনে করি এই আন্দোলনে আর কেউ যোগায়নি। দ্যাট ওয়াজ অ্যামেজিং। আচ্ছা, এদের যেমন কন্ট্রিবিউশন ছিল, আবার যাত্রাবাড়ির মোড়ে যে মাদ্রাসার ভাইরা বুক পেতে দিয়েছিল, আপনি তাকেও এক্সক্লুড করবেন না। তারাও এই আন্দোলনে কিন্তু হাসিনাকে তাড়ানোতে বড় ভূমিকা রেখেছে। বাড্ডা, রামপুরা এবং এইদিকে যে প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনরা, আপনি তাদেরকে এক্সক্লুড করতে পারবেন না। আপনি বিএনপির ছেলেদের এক্সক্লুড করতে পারবেন না, আপনি জামাতের ছেলেদের এক্সক্লুড করতে পারবেন না। ফলে আপনি কাউকে কিন্তু এক্সক্লুড করতে পারবেন না। এরা প্রত্যেকে মিলেই কিন্তু ভূমিকা রেখেছিল, এবং যখন আন্দোলন করেছিল, একজনের পাশে যখন একজন দাঁড়িয়েছিল, প্রশ্ন করেনি তুমি কি বিএনপি না জামাত, তুমি কি ওই দল না সেই দল, কেউ প্রশ্ন করেনি। এই যে প্রশ্ন করেনি, কারণ একটা কজে আমরা এক হয়েছিলাম। সেই কজটা কি? এই দৈত্যকে তাড়াতে হবে। রাইট। এখনো আমাদেরকে একটা কজে এক হতে হবে। সেই এক হওয়ার শুরুটা আমরা মানে টিউনটা তৈরি করার চেষ্টা করছি। সেটা কি? আমাদের এক হতে হবে একটা কজে। দ্য কজ ইজ বাংলাদেশটাকে আমাদের আগায় নিতে হবে। না ফারুকি ভাই, এটা তো অবশ্যই, মানে মেয়েরা বাইরে হওয়ার পর মাদ্রাসার বাচ্চাদের আত্মত্যাগ, মানে আমি বলবো মাদ্রাসার ছোট ছোট বাচ্চারাও আসলে এখানের মধ্যে আহত নিহত অনেক কিছু হয়েছে, তাদেরকে কিন্তু কেউ এক্সক্লুশন করতেছে না। কিন্তু ফারুক ভাই, আমি দুইটা কনটেক্সট আপনার বলতে চাই। একটা কনটেক্সট হচ্ছে ওই সময়, যেমন ওই সময় তো কাউরে জিজ্ঞেস করা হয় নাই তুমি হিন্দু না মুসলমান, এখন তো জিজ্ঞেস করা হইতেছে। এখন তো মেয়েদেরকে জিজ্ঞেস করা দিচ্ছে তোমার গলায় ওড়না নাই কেন, তখন তো জিজ্ঞেস করে নাই। এটা এখন আর নাই, এটা ওই সময় একটা ঝড়। আচ্ছা, এবার এটাতে বলি আমি, এটারও একটা ব্যাখ্যা আছে। দেখেন, হাসিনা যদি ভোটে যাইতো, কিন্তু সে তো ক্ষমতার লোভে
ভোট জিনিসটাকে ধ্বংস করে ফেলছে, রাইট? Absolutely. আপনি দুইটা কনটেক্সট দেখাই, একটা হচ্ছে ভোটের মাধ্যমে সরকারের পরিবর্তন হয়েছে। এখন ভোটে সরকারের পরিবর্তন হলে কি হয়? একটা দল ভোটে জিতে আসে, যারা ভোটে পরাজিত হয় তারা মনে করে ওকে আমাদের স্টেক কম, এখন এর স্টেক বেশি, তারা দেশ চালাক, দেখি কিভাবে চালাচ্ছে, আর তারা ভুল করলে আমরা আমাদের প্রতিবাদ জানাতে থাকবো, রাইট? কিন্তু আপনি যখন সরকার পরিবর্তন ঘটান রক্ত দিয়ে, তখন কিন্তু আপনি রক্তের মাসুল চান। এখন রক্তের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে? রক্তের ক্ষেত্রে ঘটে কেউ 1000 ব্যাগ রক্ত দিয়েছে, কেউ 1 ব্যাগ রক্ত দেয়, কেউ 2 ব্যাগ রক্ত দেয়, কেউ 1 বাটি রক্ত দেয়। রক্ত দেওয়ার পরিমাণটা ভিন্ন ভিন্ন থাকে, কিন্তু পরিমাণ ভিন্ন হলেও যেই রক্ত দিয়েছে সেই কিন্তু মনে করে দেশটা আমার কথা মতো চলতে হবে, আই এম দ্য অনলি স্টেক হোল্ডার। এটা বাংলাদেশে না, পৃথিবীর যে কোনো দেশে। কথাটা কি? এই কথা তো বারবার পাল্টাইলে হবে না। ওই সময় তো কথা এটা ছিল না যে তুই হিন্দু হইলে আমার পাশে আসতে পারবি না। না, আমি আসছি। তুই আদিবাসী না আমি কইতে পারবি না, তুই মেয়েই হইতে পারবি না। আমি আসছি। যখন অভ্যুত্থান শেষ হয়ে যায়, তখন আপনি তো রক্ত দিয়ে ওকে সরিয়েছেন, এটা বাংলাদেশ না। আপনি মানে ইউরোপের দেশে যত জায়গায় বিপ্লব হয়েছে সেখানেও দেখেন বিপ্লব পরবর্তী সময়ে কি পরিমাণ মানুষের কল্লা কাটাকাটি হয়েছে, এটা বাস্তবতা। আমরা একটা ইউরোপিয়ান সমাজ তো আর তৈরি করতে পারি নাই, রাইট? এইটা কেন হয়? যখন বিপ্লব বা রক্ত দিয়ে কেউ কিছু বদলায়, তখন সে মনে করে এটা আমার স্টেক। মুক্তিযুদ্ধের পরে কি হয়েছে? মুক্তিযুদ্ধের পরে যারা দেশ স্বাধীন করে এসছে, ওরা অস্ত্র হাতে ধামধাম গুলি করে না মানুষকে। এটা স্বাভাবিক। কেন করেছে? আমার বাবাদের কাছে গল্প শুনেছি, কারণ ও মনে করে আরে আমি দেশ স্বাধীন করছি, কথা আমার মতো চলতে হবে, তুমি কে ভাই? এইটা ঘটে। এটাকে আমরা রিয়ালিটি ধরে নিয়ে যদি বসে থাকি, কোনো অ্যাকশন না নিয়ে, তাহলে আপনি বলবেন সরকার কাজ করছে না। কিন্তু আপনি তো দেখেন সরকার অ্যাকশন নিচ্ছে, আপনি দেখেন না। আচ্ছা ফারুক ভাই, আপনার ব্যাখ্যা আমি বুঝছি, কিন্তু আমি যে মোস্তফা সরোয়ার ফারুকীকে চিনি, যে মোস্তফা ফারুকী আমার বন্ধু, পথ প্রদর্শক, অনেক দিনের, মানে আমি অনেক কিছু যার কাছ থেকে শিখি, সে এই যে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা আসে, তার কথা শুনলে হাইসেই মরে যেত, আমি শিওর। যদি সে আগের ফারুকী থাকতো, যখন সে বলে ওই মেয়ের রাস্তায় দাঁড়ে দাঁড়িয়ে সিগারেট খেতেছিল, তো এই জন্য আইসা লোকজন বলছে মেয়ের রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেতেছিল, মানে কি? না, এই কথার সঙ্গে আমরা একমত না, এবং আমাদের সরকারও এটা কিন্তু পরিষ্কার করেছে। এই কথার সঙ্গে আমাদের সরকারের অবস্থান একমত না। ওকে, সরকার এখন কি হয় আপনি জানেন, জাহাঙ্গীর ভাই দিনরাত পরিশ্রম করছেন, এবং উনি ওনার জীবন দিয়ে চেষ্টা করছেন। এখন আমরা প্রত্যেকে হয়তো ঠিক আর্টিকুলেশনটা প্রপার করতে পারি না, এবং কোথাও আমাদের এই আর্টিকুলেশনে মিস্টেক হয়। এটা যে হয় না তা না, সেটা এরকমই হতে পারে, কিন্তু এটা আপনি আমাদের সরকারের অবস্থা দেখে বুঝতে পেরেছেন। আমরা আপনার বক্তব্য আমার কাছে পরিষ্কার।